দর্শক সকলকে স্বাগত। আজকের আয়োজন মোহনা টেলিভিশনের ভিন্ন মাত্রায়। আমরা ভিন্ন মাত্রার আলোচনায় নানা সাম্প্রতিক প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ এবং সেটি অনিবার্য হবে যে সরকারের 180 দিন। দর্শক, আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের মাঝে কথা বলবার জন্য দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে পরিচয় করে দিই। রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক, এবং সাথে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আলোচনার শেষ অবধি আমাদের সাথে থাকবেন যথারীতি আজও সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরুটা করতে যাই আহমেদ ফেরদৌস ভাই, আপনাকে দিই যে 180 দিন সরকারের আজকে পূর্ণ হলো এবং এটি হচ্ছে 10 ভাগের 1 ভাগ সময় পদ অতিক্রম করলো সরকার, যদি 5 বছর সরকারের মেয়াদ আমরা ধরি। সেই হিসেবে অনেকে আজকে থেকেই বলবার চেষ্টা করছেন যে এখন একটু সময় এসেছে যে সরকারের সাফল্য, ব্যর্থতা, ভালো মন্দ, কেমন সরকার চালাচ্ছে সেটি নিয়ে কথা বলার। হয়তো গতকালেও সেটি ছিল আর্লি, কিন্তু আজকে থেকে বলছেন যে 6 মাস থেকে আমরা কথা শুরু করতে পারি। এবং আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে নানা চ্যালেঞ্জ আছে সামনে, নানা রকম সাফল্যের কথাগুলো বলা হয়েছে। এবং আবার অন্যদিকে যারা সরকারের বিরোধিতা করেন তারা তো নানা রকম ব্যর্থতার কথা বলেনি। তো আমি এই যে পক্ষে বিপক্ষে বিষয়টা না, আপনি একবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি 180 দিনের সরকারের মূল্যায়ন করতে বলি, সেটি সাফল্য ব্যর্থতা মিলিয়ে হতে পারে, বা সেটি আপনার বিষয়। আপনি কিভাবে মূল্যায়ন করবেন 6 মাসের সরকারের যাত্রাপথ? থ্যাংক ইউ আমার সহ-আলোচক হুমায়রা এবং আপনার দর্শকদের সালাম। আমি এটাকে বলে হানিমুন পিরিয়ড, যদি এইভাবে বলি। হানিমুন পিরিয়ড আমরা 100 দিন ধরি, বা একটু 3 মাস অনেকে বলে, এক্সটেন্ডেড হানিমুন পিরিয়ড। আচ্ছা, আমি কি এখন ব্যর্থতা দিয়ে শুরু করব না সফলতা দিয়ে শুরু করব? আপনি বলেন। না, সেটি আমি কিভাবে অনুভব করছেন? আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত না, আমি নিজেকে নিরপেক্ষই বলতে পারি। আমার যাকে ইচ্ছা তাকে ভোট দিই। ওই আঙ্গিকে নিরীক্ষ বলাটা খুবই একটা স্ট্র্যাটেজি জায়গা থেকে ভালো একটা জায়গা না, আমি রাজনীতি করি না, জি, বাট ভোট কাউকে না কাউকে দিই। আচ্ছা, এনিওয়ে, এইটা বলার আগে আমি প্রেক্ষাপটটা দিই যে এই সরকার ক্ষমতায় আসলো বিকজ অফ ওদের হুমায়রাদের আত্মত্যাগ এবং জনগণের আত্মত্যাগের কারণে। জুলাই ইজ ডেফিনেটলি একটা বড় প্রেক্ষাপট ছিল যার কারণে বিএনপি আজকে ক্ষমতায়। অ্যাট দ্য সেম টাইম 5 অগস্টে ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতা নেয় তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল। 8 আগস্ট, তো দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, রিজার্ভগুলি কম ছিল, প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। 3 দিন তো কোনো সরকারই ছিল না, এরপরে পুলিশ ছিল না, এমন একটা জায়গা থেকে আসছে। এরপরে ইউনূস গভর্নমেন্টের সময় অনেকগুলি রিফর্ম করার চেষ্টা করলো, ভালো মন্দ জনগণ বিচার করছে বা করবে। বাট এই বিএনপি গভর্নমেন্ট 2/3 মেজরিটি পেয়ে আসছে। টু বি ভেরি অনেস্ট, আমি যদি প্রশ্নটা হুমায়রাকেই করি বা এনসিপি বা জামাতকেই করি, ওনারা আজকে যদি ক্ষমতায় থাকতো আমি একই কথা বলতাম, ইট উড বি টু আর্লি টু আসলে বিশ্লেষণ করা। তারপরেও সামগ্রিক অর্থে কিছু ব্যর্থতার দায়ভার সরকারকে নিতে হবে। আমি ব্যর্থতা দিয়ে শুরু করব না? আচ্ছা, আমি পজিটিভ মানুষ, পজিটিভ ইয়াটা আমার দৃষ্টিতে ব্যর্থতা বলার লোক আছেন হুমায়রা নূর। আমি ব্যর্থতা বলতে চাই, পজিটিভটাই বলেন। আমি ব্যর্থতাটা, আমার কয়েকটা সিরিয়াস অবজারভেশন আছে, এগুলি নিয়ে কথা বলো। ব্যর্থতা একটু বলে নিই, 4টা পয়েন্ট। আমি এনার্জি ক্রাইসিস নিয়ে একটু ডিটেল বলতে চাই, কারণ আমি এনার্জির সাথে একটু জড়িত, আমি পল্লী বিদ্যুতের সাথে সম্পৃক্ত বলে আমি এই জিনিসটা একটু কথা বলতে চাই। ব্যর্থতার আরেকটা জিনিস দেখেন, পুলিশটা চাঁদাবাজি, ইয়েস ইট ইজ স্টিল। আমি যারা ইভেন বিএনপিকে সমর্থন করে, ভোটটা হলে অনেকে বিএনপিকেও দেয়, তারাও বলছে যে চাঁদাবাজিটা কন্ট্রোলের বাইরে। আমাদের প্রধানমন্ত্রী যে প্রেসিডেন্সগুলি সেট করছেন, ওইটা দলের মধ্যে অন্যদের মধ্যে দেখা যাচ্ছে না, পিরিয়ড। এখানে উনি যতটা ভালো, ওনার মন্ত্রী বা ডাউন দি লাইন অতটা ভালো না। তার একটা
উৎকৃষ্ট এক্সাম্পল হলো আলিফ নামে যেই ছেলেটার চোখ উঠিয়ে ফেলা হলো ওই যে এনসিপির পদযাত্রায়, এই ছেলেটা এখনো যে অ্যারেস্ট হয় নাই, যে মানে এটা করলো, করেছে। মানে যে করলো, দিস ইজ আ কনসার্ন। এবং পুলিশ স্যার রং বদলায়, পুলিশ এখন সব বিএনপি হয়ে গেছে। দিস ইজ আ কনসার্ন। ললেসনেসটা অনেক জায়গায় আসতেছে। আমরা কিছুদিন আগে, আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম ভাই, একটা কমিউনিটিতে, আমার কমিউনিটি থেকে আমাকে বলেছে অনেকে যে কয়েকদিন আগে ঢাকার উত্তরের প্রশাসক এবং একজন এমপি সাহেবের সাথে কর্নেল জাকির বলে যে ভদ্রলোকের গার্মেন্টস রিলেটেড ইয়েটা হলো, যে অ্যাটিটিউডটা ছিল, দিস ওয়াজ রং। ঠিক আছে, কর্নেল জাকির বলা হয়েছে, কর্নেল জাকির আগে আওয়ামী লীগ সরকারের সময় এনএসআইতে ছিল। আমি ওইটা বলবো না, এনএসআইতে ছিল, ওনার যদি বিচার করা লাগে ওনার অবশ্যই বিচার হওয়া উচিত, এই যে ট্রাইব্যুনালের বিচার। বাট ওনার সাথে যে আচরণ, আমি ওনাকে বিএমএতে আমরা কাছাকাছি ছিলাম, ওনাকে আমি যতটুকু দেখেছি বা অফিসাররা জানে একটা ভদ্র মানুষ, এবং ওই দিন ইট ওয়াজ এ শো অফ। এই জিনিসগুলি কিছু মাস্তানি টেন্ডেন্সি, এইটা আমরা কিন্তু প্রধানমন্ত্রীর মধ্যে দেখি না। হি ইজ ডাউন টুয়ার্ডস, ভেরি হাম্বল, জনগণের কাছে যায়, কথা বলে। আপনি মাস্তানি কার কথা বলছেন, মানে জাকিরের কথা বলছেন না ওখানে যে আমাদের উত্তরের প্রশাসক যে মিল্টন ভাই, এবং ওনার সাথে একজন এমপিও ছিলেন, ওনাদের অ্যাটিটিউড অ্যাকসেপ্টেবল না। আই কন্ডেম। মানে সেটা কি আপনার জাকির আপনার সেনাবাহিনীর সাবেক সহকর্মী, না সেনাবাহিনীর সাবেক অনুভূতি থেকে বলছেন কিনা? ইউ আর রং। কারণ আমি পুলিশ প্রশাসন তারা তো আইনকে তারা প্রতিষ্ঠা করবে, এবং সেটা বলা হয়েছে যে তারা সেটি আইন প্রতিষ্ঠা করবার জন্য গেছে, কিন্তু সেখানে যে আইন প্রয়োগকারী সংস্থার উপর এইভাবে যে আক্রমণ, সেটি একদম উদ্দেশ্যমূলক ভাবে আক্রমণ করা হয়েছে। আপনি তো ফুটেজটা দেখেছেন, আপনি কেন, বাংলাদেশের সবাই ফুটেজটা, ফরগেট কর্নেল জাকির একজন আর্মি অফিসার, ব্যক্তি জাকির হিসাবে ওনার সাথে যে আচরণ হয়েছে, এটা জনগণ কতটুকু অ্যাকসেপ্ট করেছে আমি জনগণের উপর ছেড়ে দিলাম। আর আমাদের প্রশাসক মহোদয়ের যে অ্যাটিটিউড ছিল, সরি মিল্টন ভাই, আপনি এটা ঠিক করেন নাই, এটা আমি বলতে পারি। আমি রাজনীতি করি না, বাট আমি ওনার প্রাইম মিনিস্টার, আই এম শিওর will not মানে accept this। আচ্ছা, এবার অনেক নেগেটিভ কথা বললাম, একটু পজিটিভ কথা আপনার কাছে পরে শুনবো। হ্যাঁ, একটু তাহলে আমি এনার্জি নিয়ে বলবার কথা ছিল। এনার্জি দেখেন, দিস ইজ আ বার্নিং ইস্যু ইন বাংলাদেশ। পেট্রোল পাম্পে যান, সিএনজি ইয়াতে বিশাল গ্যাস। আমি আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম, বললো স্যার ৩-৪ ঘন্টা লাগে। সরকার বলছে যে এটি বিগত সরকারের আমি শেষ করি আপনাকে পদক্ষেপের, না বিগত সরকারের পদক্ষেপের ফলাফল এটা কতটুকু আমি শেষ করে আপনাকে বলবেন। দুই নম্বর হলো, আমাদের যারা বিএনপিকে ভালোবাসে এরকম লোককে আমি বলতে শুনেছি যে আগের টেনিয়রে বিএনপির ব্যর্থ জ্বালানি মন্ত্রীকে কেন আমাদের তারেক রহমান ভাই আবার এই গুরু দায়িত্ব দিল, এবং এই ওনার কিছু বেফাস কথাবার্তায় উনি একটা কথা বলেছেন যে ৬৭,০০০ কোটি টাকা বকেয়ার কারণে বিতরণ, বিদ্যুৎ তিনটা, একটা হলো উৎপাদন, সঞ্চালন এন্ড বিতরণ। ঠিক আছে, বিতরণ করা হয় ডেস্কো, নেস্কো, পল্লী বিদ্যুৎ এগুলির মাধ্যমে। এগুলিকে যদি প্রাইভেটাইজ করে, তাহলে আপনি গ্রামে আমরা বিদ্যুৎ কিনি ধরেন ৮ টাকা করে, গ্রামের কৃষককে আমি বিদ্যুৎ দেই 4.5 টাকা সাবসিডি দেই, আর আপনি ইন্ডাস্ট্রি, আপনাকে আমি 14 টাকা বিদ্যুৎ দেই। প্রাইভেট কোম্পানি কোনোদিন সাবসিডি দিবে? অসম্ভব। আচ্ছা, এইটা একটা ভুল সিদ্ধান্ত। 2 নম্বর হলো, তেল ইম্পোর্ট করার একটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির নাম ধরে বেসরকারি খাতে তারা দিতে চায়। আচ্ছা দেখেন, আমাদের এলপিজির কথাটা মনে আছে? এলপিজির বিপিসির রেট হলো 620 টাকা, আপনি এলপিজি কিনতেছেন বাসায় 2000 টাকায়। বিটুমিনের কথা মনে আছে? বিটুমিন বসুন্ধরা যখন আনলো, ওরা বলল দেশি কোম্পানি করবে, ওরা পারমিশন পাওয়ার পরে আগের সরকারে, আওয়ামী লীগ সরকারকে ম্যানিপুলেট করে ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়ে একচেটিয়া বিটুমিন। সো এই যে ইলেকট্রিসিটি, এই যে আপনার এই নীতিগুলি, আর আমাদের মন্ত্রী মহোদয় যেগুলি বলছেন যে আমাদের কিছু করার নাই, কেন করার নাই? ওনারা একটা এক্সাম্পল দিচ্ছেন ভাই, যে ইরান ওয়ারের হয়েছে তো অনেক দিন হয়েছে, ওইটার পরে বিরোধী দলকে একটা জ্বালানি শুনবো, আপনাকে শুনবো, কিন্তু
কেন হঠাৎ করে সরকার বা বিএনপির মন্ত্রী ভাবে বলছেন? আমরা জানি যে নির্বাচনী ইশতেহার সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশের যে জ্বালানি খাতকে দেশীয় নির্ভরশীলতার করে তোলা হবে, নতুন নতুন জ্বালানির ক্ষেত্র আবিষ্কার করা হবে। দেশীয় নির্ভরশীলতা মানে আপনি মাফিয়াকে দিয়ে দিবেন না, কিন্তু সেদিকে আপনি যে বলছেন বেসরকারীকরণের কেন এই প্রস্তাবটি আসছে? মাফিয়াকে দিতে পারেন। আসবো কেন সেটি বলছে না, এটা আরেকটা অ্যাডভোকেট জিনিস। হুমায়রা নূর আপনার কাছে আসতে চাই। আমি পজিটিভ সাইডটাও বলবো, যে আসবো আপনার কাছে, যখন আসবো আপনি তখন বলবেন। হুমায়রা নূর, আমি আপনার কাছ থেকে একটু পজিটিভ সাইডটাই শুনতে চাই। আমি জানি যে আপনি নেগেটিভ বলবার জন্য মুখিয়ে আছেন, বিরোধী দলীয় আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে আপনারা বলেন। যেহেতু ফেরদৌস ভাই মানে নেগেটিভটাই বলেছে, আমি আপনার কাছে জানতে চাই যে সরকারের পজিটিভ যদি 3টা দিক উল্লেখ করা যায়, যে 6 মাসে অর্জন বা 3টা দিক যেটি জনজীবনকে প্রভাবিত করেছে, আমাদেরকে কিছু দিয়েছে, আপনি চিহ্নিত করতে পারেন কিনা? ধন্যবাদ অতটা আপনাকে, উদারতা আপনি আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সরকার একটা রক্তের বন্যার উপর দাঁড়িয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়েছে। সেইখানে 2টা ভোট হয়েছিল এবং তারা একটা ভোটের রায় মেনে নিয়ে একটা দায়িত্ব নিয়েছে, আরেকটা দায়িত্ব তারা ভোটের আগে নিবে বলেও দায়িত্বটা নেয় নাই। তো সেই জায়গায় তো আমাদের আক্ষেপ আছে। কিন্তু আপনি তো ভালো কথা বলতে বললেন, ভালো কথা কেন বলবো না? যেটা ভালো করেছে সেটা কেন বলতে কার্পণ্য বোধ করব? তবে যেটা খারাপ হচ্ছে, খারাপটা শুনবো, আপনি বলবেন। আমি সরকার করছে বলছি না, কিন্তু আমি বলছি যেটা খারাপ হচ্ছে সেইটা যদি আমরা না বলি তাহলে সেটার দায় সমস্ত কিন্তু সরকারের উপর বর্তাবে। আমি বিরোধী দল হিসেবে ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য প্রস্তাবনা দিব, কিন্তু যখন ভালো করবেন আমার কথাটা মেনে নিয়ে, তখন কিন্তু সেটার ক্রেডিট আমি পাবো না, সেটার ক্রেডিট সরকারেরই হবে, কারণ সরকার পেরেছে। এখন খারাপ যেটা হচ্ছে সেটা নিয়ে আলাপটা পরে করি। যেটা ভালো করেছে, যেটা আসলেই আমার কাছে মনে হচ্ছে যে ভালো হতে পারে, যদি আদতে সেই জিনিসগুলো বাস্তবে রূপ নেয়, তাহলে সেই প্রথম যদি আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী ধরেন একদম যেটা ভালো কথা, যেটা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে আচার ব্যবহার, তাদের যে জীবন ধারণের পদ্ধতি, সেই জায়গাটায় আমরা যে জিনিসগুলো দেখতাম যে খুবই সিম্পলিস্টিক লাইফ লিড করতো, আমাদের প্রধানমন্ত্রীকেও আমরা দেখছি যে সে একেবারে বিশাল প্রোটোকল বাদ দিয়ে উনি সিম্পলিস্টিক লাইফ লিড করার চেষ্টা করছেন। ওনার পোশাক, কথাবার্তা সব কিছুতেই আমরা সেটার ছাপ দেখতে পাচ্ছি। উনি প্রতিহিংসামূলক রাজনীতি করতে নিষেধ করেছেন, সেইটাকে আমি পজিটিভলি দেখি, আন্তরিকতা। হ্যাঁ, এবং উনি খুবই সাধারণ মানুষের মতো সাধারণভাবে কথা বলেন, তাতে করে ওনার সাথে আমরা রিলেট করতে পারি। হ্যাঁ, ভুল হচ্ছে, সেটার দায় আমি ওনার উপর চাপাতে চাই না। কেন চাপাতে চাই না? একজন প্রধানমন্ত্রী কিন্তু একা পারফর্ম করেন না, ওনার একটা টিম আছে। ধরেন আমি যদি ছোট করে বলি যে গত দিনের সমাবেশে উনি যে বললেন যে বিরোধী দলকে বলছি 3 মাসে না 6 মাসে, যান 6 মাস দিলাম, বিদ্যুৎ সমস্যার সমাধান করে দেন। এই যে উনি এই কথাটা বললেন, তার আগে ওনার টিম তো ওনাকে ইনফর্ম করা উচিত ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের দিনে আপনি যে বক্তব্য দিতে যাবেন তার 3 দিন আগে নাহিদ ইসলাম এরকম একটা প্রস্তাবনা দিয়েছে। তাহলে তো এটা নিয়ে ফেসবুকে মানুষ ট্রল করতো না যে প্রধানমন্ত্রী তো জানেই না যে প্রস্তাবনা অলরেডি বিরোধী দল 3 দিন আগে দিয়ে রেখেছে। এই হচ্ছে সমন্বয়ের অভাব। আবার দেখেন, এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের কোনো কাজের কোনো সমন্বয় নাই। একজনের কথা আরেকজন বলতে পারে না, একজনের কাজ আরেকজন সমাধান করতে পারে না। আবার নিজ দলীয় অন্তঃকোন্দলের যে ব্যাপারটা, আপনি তো ওই আগের জায়গায় চলে গেলেন। আমি 3টা পজিটিভ বলতে, আমি তো 3টা পজিটিভ কথা বলেছেন, আরো দুটো একটু বলেন, তারপর বাকিগুলো একটু শুনবো। জীবন আচরণ, প্রতিহিংসা বাদ দিয়ে রাজনীতি করতে চাওয়া, এটা অবশ্যই ভালো পদক্ষেপ। এবং উনি আজকে দেখলাম ঘোষণা করেছেন যে অনার্স পর্যন্ত নারীরা বিনা বেতনে পড়ালেখা করতে পারবে, যেটা ওনার মা প্রচলনটা শুরু করেছিল এবং উপবৃত্তিও আমরাও পেয়েছি। খাল খনন কর্মসূচি চালু করেছে। যে এই 3টা জিনিস আমি মোটা দাগে বলবো আমার কাছে খুবই অ্যাপ্রিসিয়েটিভ মনে হয়েছে, যেটাতে আমি অ্যাকচুয়ালি একজন সাধারণ নাগরিক হিসেবে উনার এই সিদ্ধান্তগুলো মধ্যে দিয়ে আমি উনার বাবা, উনার মা যারা রাষ্ট্র পরিচালনা করেছেন আগে, তাদের কর্মকাণ্ডের ছাপ দেখতে পেয়েছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়া হচ্ছে, এখন সেইটা নিয়ে তো আমার বলতে হবে। এখন আমি বলছি মওকুফ করে দেওয়া হয়েছে না। এখন দেখেন 70,800 সামথিং নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এখন এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, প্রতি মাসে নারীদের 2,500 টাকা করে দেওয়া হবে। যেই পরিবারটা সারা বছর চাষ করে, আমি নিজ চোখে
দেখে এসেছি, 1 মণ ভুট্টা বিক্রি করে 600 থেকে সর্বোচ্চ 1000 টাকা পায়। আপনি তাদেরকে একেবারে একতরফা আপনি প্রতি মাসে মাসে 2500 টাকা দিয়ে দিলেন, দেন, অসুবিধা নাই, কিন্তু সেইটার পরিকল্পনাটা কি? বাংলাদেশে ফসলের ন্যায্য যে মূল্যটাও যেন পান কৃষক। আমি বলছি আপনি আগে জিনিসটা বুঝেন, থিওরিটা আগে না বুঝলে সমাধানটা আসবে না। উন্নত বিশ্বতে যখন মানুষকে সুবিধাগুলো দেয়া হয়, নাগরিক সুবিধা, তখন সেটার একটা প্ল্যান থাকে যে সেটার আয়টা কোথা থেকে আসবে। কিন্তু ওই যে দলীয় ইশতেহার বা দলীয় কমিটমেন্ট, ওই ম্যাজিক দেখাতে গিয়ে যেটা করা হচ্ছে যে বিদ্যুতের বিল এখন আকস্মিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং শুধু বাড়িয়ে দেয়া না, বিদ্যুৎ চুরিও হচ্ছে। আমার মতো মানুষ যেখানে সারা বছর সর্বোচ্চ 800 ইউনিট বিদ্যুৎ খরচ করেছি, গত মাসে যখন বিদ্যুৎ বৃদ্ধি হলো তখন দেখাচ্ছে 1774 ইউনিট, এবং সর্বোচ্চ সারা বছরে 10,000 টাকা ইলেকট্রিসিটি বিল। আপনি বললেন যে সর্বোচ্চ 16.5% আপনার বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ বিল, অথচ সর্বোচ্চ বছরে যেই বিল এসেছে 10,000, সেই বিলের সাথে আপনি 16.5% অ্যাড করেন, 28,000 টাকা হয়। আমার বিল এসেছে 28,000 টাকা, এই বাকি 18,000 টাকা আপনার পকেট থেকে দিবেন। কথাটা সেইখানে না। যারা কষ্টে আছেন, জীবন জীবিকা নির্বাহ করতে তাদের কষ্ট হচ্ছে, তাদেরকে আপনি অবশ্যই নাগরিক সুবিধা দিবেন, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই। তবে আপনি মানুষকে পঙ্গু করে দিয়েন না। যারা এই যে বলছিলাম যে সারা বছর যিনি ভুট্টা চাষ করে 600 থেকে 1000 টাকা পান 1 মণ ভুট্টা বিক্রি করে, তাকে যদি আপনি বসিয়ে বসে 5 বছর 2500 টাকা মাসে মাসে দেন, তার কি সেই কাজ করার স্পিরিটটা থাকবে, সেই পরিশ্রম করার স্পিরিটটা থাকবে? কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ন্যায্য মূল্যটাও নিশ্চিত করতে হবে। কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে। আমি যেটা প্রস্তাবনা আমরা বিরোধী দল থেকে করছিলাম যে আপনি প্রথম বছর এই কটা মানুষকে আপনি চিহ্নিত করে যারা একেবারে ন্যায্য দাবিদার তাদেরকে আপনি দেন, তারা সেই টাকাটা কোনো জায়গায় কাজে লাগিয়ে তারা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করুক। তারপরের বছর আপনি তারপরের 100 জনকে দেন। আপনি এইভাবে করে বাই রোটেশন অন্যান্য, যেমন আপনি দেখেন, আমি উদাহরণ দিয়ে বলতে পারবো, হাসনাত আব্দুল্লাহ ওই যে প্রতি ঈদে এমপিরা এলাকার মানুষের জন্য একটা অনুদান পায়। হাসনাত আব্দুল্লাহ কি করেছে, সেই অনুদানের টাকা দিয়ে 10টা রিক্সা কিনে দিয়েছে 10 জন মানুষকে, এবং বলেছে যে আপনারা রিক্সাটা ফ্রি নিলেন না। দেখেন মানুষের আত্মসম্মান বোধটাকেও অ্যাকনলেজ করাটা কতটা ইম্পর্টেন্ট। তাদেরকে বলেছে যে আপনি এইটার বিনিময়ে প্রতি মাসে এত টাকা করে 3 বছর পর্যন্ত আপনি এইখানে স্থানীয় প্রশাসনে আপনি এই টাকাটা জমা দিবেন। সেই টাকাটা যেই নারীদের প্রয়োজন সেই নারীদেরকে দেয়া হবে, এবং তাতে করে হলো কি আপনার রিক্সাটা আপনি নিজে, খুব সামান্য টাকা, নিজে ওনার হয়ে গেলেন। এটা আপনি সরকারি অনুদানে পেলেন না, আপনি নিজেই রিক্সা কিনে নিলেন, এরকম একটা ব্যাপার, অটো রিক্সা। এবং সেই জায়গায় দেখেন, শুধু তাই না, প্রণোদনাও ঘোষণা করেছে, বলেছে যে আপনি যদি টানা এত মাস রেগুলার আপনি এই টাকাটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেন, তাহলে আপনাকে অত মাসের টাকা মওকুফ করে দেওয়া হবে। দিস ইজ এনকারেজমেন্ট। আমরা শুধু প্রস্তাব করিনি, আমরা করেও দেখিয়েছি। আপনি একটা দেশকে, একটা জাতিকে আপনি দলীয়করণ করতে গিয়ে, নিজের দলের কাছে টানতে গিয়ে আপনি তো পুরো জাতির মেরুদণ্ড ভেঙে তাকে পঙ্গু করে দিতে পারেন না। হুমায়ুনুর আপা, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তার চেয়ে বেশি জরুরি বিষয় একটা পাইলট প্রকল্প হিসেবে, প্রজেক্ট হিসেবে হতে পারে, কিন্তু আসলে সারা দেশে এক ধরনের কর্মসূচি হিসেবে, প্রকল্প হিসেবে আসলে সেটা মানে কতটা সফল আসবে সেটা তো বলা যাচ্ছে না। পাইলট প্রকল্প তো ধরেন, আসবো আপনার কাছে আহমেদ ফেরদৌস ভাই, আপনার কাছে আসতে চাই যে এই সরকার এসছে যে একটা আন্দোলনের পরে, এবং এই আন্দোলনকে আমরা বিপ্লবের সাথে তুলনা করছি, এবং এত বেশি মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, দেয়ালে দেয়ালে যে দাবি আকাঙ্ক্ষাগুলো লেখা হয়েছিল, তাহলে কোন একটা রাজনৈতিক সরকারের পক্ষে আসলে এই আকাঙ্ক্ষাগুলো কি পূরণ করা, মানে আমি 6 মাসেও যদি বলি না ধরি, মানে সেটি কি খুব বেশি সহজ সাধ্য হবে কিনা? বাংলাদেশের যে অর্থনীতি, আমাদের বেকারত্ব, আমাদের যে উৎপাদন ব্যবস্থা, সবকিছু মিলিয়েই তো আসলে সরকার চাইলেও তো পারে না। সেখানে আমরা ট্যাক্স বাড়াতে চাই না, আবার জনগণের সেবাটাও দিতে চাই, নিশ্চিত করতে চাই। এখন দেখেন, এটা আন্দোলনটা তো গণমানুষের আন্দোলন, সো গণমানুষের প্রত্যাশা বা অভিপ্রায়টা অ্যাড্রেস করা সরকারের দায়িত্ব। সো মানুষজনের প্রত্যাশা যেহেতু 2/3 মেজরিটি দিয়ে ভোট দিয়ে এনেছে, সো মানুষের প্রত্যাশার মাত্রাটাও বেশি। এখন সরকার কিভাবে হ্যান্ডেল করে জিনিসটা, ওইটা হলো দেখার জিনিস। আমি ওই নেগেটিভ সাইডে একটা আসার আগে
আমি বলছিলাম কিছু পজিটিভ সাইড, হুমায়রাকে জিজ্ঞেস করেছেন, ঘুরিয়ে ফিরে প্রাইম মিনিস্টারের কথাই বলছে, পার্সোনাল প্রেসিডেন্স। একটা জিনিস আমার কেন বলছি, যাতে উনাকে দেখে উনার কর্মীরা আমি শিখে। এগ্রি করি, আই এগ্রি উইথ ইউ, এটা প্রেসিডেন্ট সেট করা। আরেকটা জিনিস এত হুমায়রার খেয়াল নাই বা ইয়া করে নাই, আমাদের পররাষ্ট্র নীতিতে একটা পরিবর্তন এসেছে। আমরা স্বাধীন দেশ হিসাবে আমাদের মর্যাদা নিয়ে আমাদের প্রতিবেশীর সাথে এরকম করে বসে না কথা বলে ফেস টু ফেস কথা বলছি, স্ট্রেট টার্মসে কথা বলছি। এবং এই জিনিসটা প্রাইম মিনিস্টার, যেটা গতকাল আমরা একটা নিউজে দেখলাম যে ভারত সফরের ব্যাপারে ওনার প্রেস উইং থেকে যেটা বলেছে যে ফ্যাসিস্ট এবং হাদি হত্যার মানে আসামিকে যদি ফেরত না দেয় তাহলে এটা ভারতের উপর ডিপেন্ড করে, ফেরত দেওয়ার পরে কথা হতে পারে। এই যে একটা পরিবেশ তৈরি করতে হবে, এই যে একটা চেঞ্জ, এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক। নাম্বার ওয়ান, এটা মানে কি ইম্প্যাক্ট, সেটা কি পজিটিভ ইম্প্যাক্ট নাকি নেগেটিভ ইম্প্যাক্ট? অফকোর্স পজিটিভ ইম্প্যাক্ট। আমি ছোট দেশ, কিন্তু আমার পাশে বড় দেশের পাশে কি আমি প্রজা হয়ে থাকবো নাকি? এক না, কিন্তু আপনি এর আগে তো আমরা প্রজা হয়েছিলাম। আপনি কিন্তু পর্দার ওপারে কিন্তু তার কাছে ইন্ডিয়ার কাছ থেকে আপনি কাঁচামরিচ চাইছেন, আপনি কিন্তু আপনার জ্বালানি সংকট সমাধানের জন্য আরো বেশি করে আপনি তেল চাইছেন তাদের কাছ থেকে। আমি তো মাগনা চাচ্ছি না, মাগনা চাইছেন না, কিন্তু আপনি টাকা দিয়েও তো পাচ্ছেন না ডিজেল অন্য দেশে, আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন। ফলে না, আমি প্রশ্ন করছি আপনাকে, আমি এই আলোচনাগুলো আছে, ফলে আপনি পর্দার আড়ালে তাদেরকে অনুরোধ করছেন, কিন্তু আপনি রাজনৈতিক ভাবে সামনে আসছেন, তখন আপনি গেস্টার চোখে চোখ রেখে কথা বলছেন। এটা কতদিন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আমরা যে ভারতে যাওয়া বন্ধ করেছি, কলকাতার লোকজন হাহাকার করছে, একেবারে বেগিং। এক, ঠিক আছে, এক, আপনার প্রশ্নের উত্তরে বলছি, উই আর নট বেগিং কাঁচামরিচ এন্ড ডিজেল, উই উইল পে ইন ফরেন কারেন্সি। এক্সাজারেশন করছি কিনা আমরা, পরিস্থিতি এক্সাজারেশন করছি কিনা, একটার সাথে আরেকটা এটা রাজনৈতিক ভাবে ব্যবহার করছি কিনা। একটা হলো ভাই কমার্স, আর একটা হলো ডিপ্লোমেসি। আমি ডিপ্লোমেসির কথা বলছি। আই এম টকিং উইথ মাই নেইবার, চোখে চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে। আজকে ফেলানির মতো ইয়া হলে উই প্রোটেস্ট। আজকে কেন আমাদের বিজিবি বা না, আপনি বললেন চোখে চোখ রেখে কথা বলছেন, আমি বলি, আমি একটু কাউন্টার করতে চাই। আমাদের যখন আজকে জুলাই জাদুঘর থেকে ফেলানির ছবি সরিয়ে ফেলা হলো, সেখানে ভারতের বা মোদি আসছেন, তার যে প্রতিবাদের যে ছবিগুলো সরিয়ে ফেলা হলো, সেটিকে চোখে চোখ রেখে রাখার মতো কোন রকম ফেলানির কোন সংস্কৃতি পরিচয় হলো নাকি সেখানে আরেক ধরনের আপনি সমঝোতা আপোষের পথে গেছেন? ভাই আমি তো নিউট্রাল লোক। ফেলানির ইয়াটা জুলাই জাদুঘর থেকে যেটা সরানো হয়েছে, বা জুলাই কেন সরানো হলো? এক মিনিট শেষ করতে দেন। আপনি তো খালিদ মহিউদ্দিনের মতো না, বলেন, আমার প্রশ্ন করে আমার কাজ। আচ্ছা, আপনি অবশ্যই করবেন, বাট উত্তরটা দেওয়ার সময় দিবেন। বলে ফেলানির এটা সরানো হলো যে 5ই আগস্টে যে ডকুমেন্টারিটা করা হলো আবু সাইদের ইয়ানে, যেটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, এটা তো আমরা সমালোচনা করছি, এটা তো ঠিক করেন। সেটা ভিন্ন, কিন্তু জুলাই জাদুঘরে ফেলানি এবং অ্যান্টিক্স গুলো ছিল, বা সেখানে যে অফকোর্স এটা তো দেখেন ক্রিটিসাইজ করছি তো। এটা আপনি একটার সাথে আরেকটা, আমি পররাষ্ট্র নীতির কথা বলছি। আপনি দেশের যে কোনো মানুষকে পররাষ্ট্রনীতির প্রশ্ন করি, আপনি আমেরিকার সাথে চুক্তি করলেন, এমন চুক্তি করলেন যে আপনি বাংলাদেশ পন্থার কথা বলছেন, বাংলাদেশ ফার্স্ট, কিন্তু সকলেই বলছেন যে এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিরোধী। চুক্তিটা আপনি পড়েছেন? না, আমার পড়ার কোনো সুযোগ নাই, এটা তো আলোচনা হয়নি, সংসদে এটা আনেননি, সংসদে আলোচনা আসেনি, এটা বলে। তাহলে বাংলাদেশ পন্থা চোখে চোখ রেখে আপনি কথা বলবেন, ভারতের সাথে আমেরিকার সাথে করবেন না? আসতেছে চোখে আপনি একটা একটা করে বলেন। দেখেন, আগে কি আপনার টার্কির সাথে আপনার সম্পর্ক করতে পারতেন? আমি আপনাকে প্রশ্ন জবাবটা দেন। না, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দিচ্ছি। আপনি 2 নম্বর, আপনার নিজস্ব এয়ার ডিফেন্স আপনি কিনতে পারতেন? আপনার জেট লাগতো, ফাইটার জেট, আপনি কিনতে পেরেছেন? পারেন নাই। আপনি আপনার পররাষ্ট্র নীতি এবং নতজাত নীতির কারণে আপনার প্রতিরক্ষাকে দুর্বল করে রেখেছেন। এখন তো ওখানে ডায়ালগ হচ্ছে, টার্কি থেকে আমরা ড্রোন কিনতেছি, ড্রোন কারখানা করব আমরা। হ্যাঁ, ড্রোন কারখানা করব, বগুড়া হোক আর যেখানেই হোক, ডাজন্ট ম্যাটার। আমরা ডিফেন্স একটা প্যাক করতেছি আমেরিকানদের সাথে ট্রেড ইয়া করতেছি। এই ট্রেডটা যদি, এটা ডক্টর ইউনূস সরকার করে গিয়েছিলেন লাস্টে, এই ট্রেডটা যদি গণবিরোধী হয়, অফকোর্স সমালোচনা করব। এই জন্য তো বলছি,
দেশের বেসিক জিনিসগুলি ডিসিশন নেওয়ার জন্য সরকারের, ভাই কথাটা মনোযোগ দিয়ে শুনে, 2/3 মেজরিটি ডাজ নট মিন আমি আমার দেশের ইন্ডাস্ট্রিগুলি প্রাইভেট সেক্টরে বসুন্ধরার মতো দিয়ে দিব। নো, ইউ ক্যানট ডু দিস। এই জন্য সমালোচনা। আর এটা আপনি ভালো দিকটা দেখেন, এখনো আমরা গুম খুন দেখে অভ্যস্ত হয়ে আসছি, তো এখনো তো গুম খুন শুরু হয় নাই। সো ফার সো গুড। হুমায়রা কথা বলতেছে, এখন শুরু হয়নি মানে কি, সামনে শুরু হতে পারে, আমি মানে কেন বলছেন আপনি, আশঙ্কা প্রকাশ করছেন কেন? আমি জি। আপনি সবকিছু নেগেটিভলি দেখছেন কেন করছি সেটা না, আমি আমি বলছি, বলছি। আচ্ছা হুমায়রা বলবে। সেই আচ্ছা, উত্তরটা আমি বলছি। আমি বলছি, আমি কিন্তু একটা কথা বলেছি যে আলিফের চোখ উঠায় নিচ্ছে, তার অপরাধী তো দেশেই আছে, জি। এবং এত বড় একটা পুলিশ প্রশাসন যদি ধরতে না পারে, দিস ইজ আ ফেইলিয়ার অফ গভর্নমেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমাদের মনে পড়ে কথা বলার এখনো স্বাধীনতা আছে। কথা বলার স্বাধীনতার জন্য যদি হুমায়রা তো অপোজিশন, এনসিপি, ওনাকে যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে বলবো যে কথা বলার স্বাধীনতা নেই। আমার হ্যাঁ, কথা বলার স্বাধীনতা শেখ হাসিনার সময়ও ছিল, কিন্তু মানে যে কথা এই কথা আপনি না বলতেছেন, বলি আমি কোনটা, আমার কিন্তু কথা বলেছি, মানে যে কথা আমি শুনতে চাই, মানে সে কথা বলার স্বাধীনতা সবচেয়ে বেশি। না না, আই স্ট্রংলি অবজেক্ট। আপনি কথা বলার জন্য, আপনি ভাই, মানে যে কথা আমি শুনতে চাই, শাসন হিসেবে পছন্দ করি, সে কথা আপনি বলবেন, ওটা সেটা তো অন্য কথা। স্বাধীনতা আছে। আপনি তো ক্রিটিসাইজ করার স্বাধীনতা ছিল না তখন। এটা আপনি কি বললেন, হাসিনার সময় ছিল? না না, আপনি কথাটা বুঝেননি। আমি বুঝেছি। বলেছি যে আমি যেটা পছন্দ করি সে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু আমার যখন সমালোচনা করা হবে ঠিকই কিন্তু আপনার নামে মামলা হবে। হুমায়রা নূর ভাই, আপা বলুন, মানে যেটা হচ্ছে যে কূটনীতির কথাটা, প্রসঙ্গটা আসে যে আমরা চোখে চোখ রেখে সকল অবস্থায় কি কথা বলতে পারছি, নাকি ভারতে খেতে পারছি কিন্তু আমেরিকার খেতে পারছি না? নো, ভারত আর আমেরিকা বলে কোনো কথা নাই। আপনি পররাষ্ট্রনীতির জায়গায় এই সরকার নির্বাচনের আগে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে বাংলাদেশ কোনো নতজানু রাজনীতি করবে না, বাংলাদেশ, দে উইল কিপ বাংলাদেশ অ্যাহেড অফ এনি আদার কান্ট্রিজ ডিমান্ড। আর আমরা বলেছিলাম যে আমাদের সাথে যে কোনো রাষ্ট্রের সম্পর্ক হবে রেসিপ্রোকাল রিলেশনশিপ, বন্ধুত্ব সমানে সমানে হইতে হবে। সো এই নীতিটাই আমরা বিশ্বাস করি। আপনি যে ভারতের সাথে সম্পর্কের সাথে আমেরিকার চুক্তি নিয়ে তুলনা করলেন, আমেরিকার সাথে তো চুক্তিটা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তাহলে এই সরকার এসে সেটা বাতিল করলো না কেন? এই সরকার তো সেই চুক্তি বাতিল করার এখতিয়ার ছিল, করলো না কেন? তাহলে সেই কথাটা কঠিন। শুনেন, আমি একজন আইনজীবী, চুক্তি একটা চুক্তি যেমন সাইন করা যায় সেটা বাতিলও করা যায়। এত বড় একটা গণভোট হইলো, সেই গণভোটে 70% মানুষ ভোট দিল, সেইটাকে আপনারা দিনের আলোতে নাকচ করে দিতে পারছেন, আর আপনি একটা চুক্তির কথা আপনি এটা নিয়ে কি সমস্যা সেটা খোলা বাতাসে আলাপ করতে পারছেন না। আপনারা তো সেটা আলাপই করতে পারেন না যে চুক্তিতে আসলে সমস্যাটা কি। কিন্তু ওই যে আমেরিকা, আপনারা এনসিপিতে সংসদে ছিলেন, আপনারা তো দাবি তুলেননি যে আলাপটা তো সংসদে কোন ইস্যুতে আলাপ হবে, তিনি প্রস্তাব তুলেছিলেন, তাকে কথাটা বলতে দিতে হবে আশিক ভাই। সংসদে কে কোন ইস্যু নিয়ে কথা বলবে সেইটা, জি দুঃখিত, কোন ইস্যু নিয়ে আলাপ করবে সেইটার কিন্তু কার্যপরিধিতে একেবারে নির্ধারিত করা থাকে, এবং আমরা যদি এর বাইরে গিয়েও কথা বলতে চাই সেটার জন্য যতটুকু সময় নির্ধারণ করা থাকে সেখানে কিন্তু আমরা আলাপ করার চেষ্টা করি। তো যেই আলাপে আমরা ছিলাম, সরকারের কাছে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে নতজানু পররাষ্ট্রনীতিতে তারা যাবে না। এখন গতদিন পর্যন্ত আমাদের কাছে যেটা প্রচন্ড প্রচন্ড খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে বর্ডারে এতগুলো মানুষকে পুশ ইন করা হলো, বর্ডারে মানুষকে মারা হলো। আমি নিজে লালমনিরহাটে গিয়েছি, বর্ডারে একজন মানুষকে বিনা দোষে গুলি করে মেরে ফেলা হয়েছে। সেই সময় আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বর্ডার ক্রস করতে গেলে বা বর্ডারের লাইন ক্রস করলে নাকি গুলি করে দিতে পারে, অথচ আন্তর্জাতিক আইন এবং দুই দেশের অন্তর্বর্তী আইন বলে যে কেউ যদি এই ধরনের, আপনি যদি অন্যায়ভাবে ইলিগালি বর্ডার ক্রস করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে গ্রেফতার করবে, তারপর আইনের আওতায় আনবে, তারপর দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মধ্যে তারপর ফেরত পাঠাবে। পুশিন যে করছে, যে ধাক্কা দিয়ে আমার দেশে ফেরত পাঠাচ্ছে, এটারও কিন্তু কোনো নিয়ম নাই। কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই ধরনের কথা বলে তখন তারা দুঃসাহস পায়। এইটা নিয়ে আমরা যখন কথা বলি, এইটা নিয়ে সেই এখন আমি সমালোচনা করার জন্য বলছি না তো, উনার গাটস, উনাকে তো ওই যে ভাই বললেন যে সোজা হয়ে কথা বলতে হবে, গাটস নিয়ে কথা বলতে হবে, তো উনারা যাতে সেই সাহসটা পান গাটস নিয়ে কথা বলার জন্য, সেই জন্য আমরা বলি যে হাদির হত্যাকারী এবং জুলাইয়ের হত্যাকারীদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো আপোষ হবে না। আপনি বলেন তো, আপনি কি সহ্য করতে পারবেন যে যেই ভারত এখন পর্যন্ত আমার সাথে বন্ধুত্বের নামে আমার দেশকে নিষ্পেষণ করার জন্য এত রকম
প্রতারণা করে যাচ্ছে। আপনি দেখেন ভারতীয় যতগুলো তেল কোম্পানির সাথে আমাদের বিদ্যুৎ উৎপাদনের চুক্তি হয়েছে, ক্যাপাসিটি চার্জের নামে ক্লজ অ্যাড করে দিয়েছে, এবং কত টাকা ভর্তুকি, 40-45 কোটি টাকা এক মাসেই মনে হয় ভর্তুকি দিতে হয়, যেটার কারণে আপনি বিদ্যুৎ উৎপাদন হোক বা না হোক আপনাকে তাকে টাকা দিয়ে যেতে হচ্ছে। ভারতের কিনা জানি না, বেসরকারি নানা কোম্পানির সাথে এটা হয়েছে, বেশিরভাগ কোম্পানি ভারতীয়, আমি বলছি আপনাকে। আর আমি বলি কিন্তু তাহলে এখন আমি তো শুধু ভারত এই বিদ্বেষ না, চুক্তিগুলো ডক্টর ইউনূসের সময় তিনি কেন বাতিল করলেন না? মানে একটি চুক্তিও তো বাতিল করা হয়নি। ভারতের সাথে যে অসম চুক্তি আমরা কথা বলছি, চুক্তি কিন্তু বাতিল হয়নি। ওনার যে কার্যপরিধি, সেই কার্যপরিধির মধ্যে কিন্তু আপনি এগুলো ছিল কার্যপরিধি না। সংবিধান সংশোধন করে ফেলছেন, আপনি বড় রকম No, জাতীয় no, 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 সনদ no, গণভোটের আয়োজন সংবিধান করলেন, আপনি অবশ্যই সেটা ভারতের সাথে সবার একটা চুক্তি বাতিল করতে পারলেন না। এটি মানুষ কি আপনি খাবে? for the sake of হুমায়ুন আহমেদ questioning, জি। কোশ্চেন করতে পারেন, কিন্তু আমাদের উত্তরটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনি আমি- অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি সংবিধান সংস্কারের যে আলাপটা বলছেন, সেটা ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দল মিলে বসে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কোনো ভারতের সাথে ভূমিকা একটা নাই। চুক্তি এখন বাতিলের কোনো সুযোগ শুধু ছিল না? কেন এই চুক্তিগুলো তো রিভিউড হয়েছে এবং হাইকোর্টে এগুলো স্টে হয়েছে বলে, হাইকোর্টে আমি নিজে দাঁড়িয়ে অনেকগুলো চুক্তি নিয়ে হাইকোর্টে এই চুক্তি যাতে কোনো স্টে একটি না চুক্তি- থাকে কোনো একটি সেটা চুক্তি নিয়ে বাতিল হয়েছে, আপনি বলতে পারবেন আপনি- নোবেল আপা? আপনি আমাকে আগে বলেন, আগে আপনি এই কথা বলেন যে যেই চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো একেবারে ওপেন করে দেওয়ার জন্য, সবার সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা দাবি করেছিলাম কিনা, সেই দাবি মানা হয়েছিল কিনা। এখন ইস্যুটা সেইটা না, ইস্যুটা হচ্ছে যা হয়েছে তারপরে একটা গণতান্ত্রিক সরকার এসেছে। এখন গণতান্ত্রিক একটা নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে পেছনের সবকিছু ফেলে সামনে মানুষকে এই ধরনের একটু বিরতিতে যেতে শাসন হবে। থেকে মুক্তি দেয়া। আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাকে কথা বলতে দিতে হবে, কথা আমি বলতে হবে, কারণ মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমরা বাঁচতে পারছি না, আমাদেরকে বাঁচার অধিকার নিশ্চিত জি, আহমেদ ফেরদৌস ভাই আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটি হচ্ছে যে নানা আলোচনা আমরা করছি, যে সেখানে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা বাদ দেইনি, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের দরকার। কূটনীতি যে জায়গায় গেছে সে তলানীতি, সেখান থেকে সম্পর্ক উন্নয়ন করা দরকার, এটি সকলেই বলছে। কিন্তু শেখ হাসিনাকে সামনে রেখে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেদিকে ফেরা দাবিটাকে কেন্দ্র করে, তাতে কূটনীতি যদি এগিয়ে না যায়, তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যে আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আছে, সেটি সমাধান কিভাবে হবে? আমরা এই ডিসেম্বরে আসলে আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ, আমরা তিস্তার পানি পাচ্ছি না, সীমান্তে হত্যাকাণ্ড কিন্তু চলছে, তাহলে এগুলোর জন্য তো বার্গেনিং বসতে হবে। তো সেটি যদি না হয়, আমরা শেখ হাসিনা নিয়ে পড়ে থাকলাম, তাহলে কি হবে? পেটে ভাত নাই কিন্তু রাজনীতি করছি। আচ্ছা দেখেন, শেখ হাসিনার ইস্যুটা ইট ডিপেন্ড, এখন আমার প্রতিবেশী ভারতের উপর ডিপেন্ড করে ওরা আদতেই প্রতিবেশীমূলক, সুপ্রতিবেশীমূলক আচরণ করতে চায় কিনা। গভর্নমেন্ট একটা ডিমান্ড করেছে হাদি হত্যার বিচার, আর ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তি তো আছেই আমাদের সাথে ভারতের, সো ইজিলি পাঠাতে পারে। extradition treaty এখন সাপোজিং আমি একটা কথা বলি, ইন্ডিয়াতে যারা নাকি সেভেন সিস্টারের ওখানে যারা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন নিয়ে আছে, ঠিক আছে, রায়াট করছে, ওদেরকে এনে যদি আমি প্যাট্রোনাইজ করি বাংলাদেশে, আর বাংলাদেশে এরকম ভারতের ইয়াতে 5th অগাস্টে যেই হাসিনাটা আপনার একটা কথা বললো অডিও ইয়াতে, তাহলে কি এটা মানে এটা ইন্ডিকেট করে যে ভারত আগ্রহী? ভারত আগ্রহী না, কারণ ভারত ইজ প্লেইং হাসিনা কার্ড নাও। আগে ওরা হিন্দু কার্ড খেলতো, হাসিনা কার্ড। ভারতকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে। ভারত তো দুইবার দাওয়াত দিয়ে রেখেছেন, মানে বারবার চাইছেন মোদি দারুণ ভাবে যে সীমান্তে আমার ভাইকে মেরে, সীমান্তে 5 দিন পরে যেই সন্তান জন্ম হয়ে বাবাকে না দেখতে পায় না, তার বাবাকে 5 দিন আগে হত্যা করে সীমান্তে ফেলে রাখে, তারপর দাওয়াত, কিসের দাওয়াত এগুলা? আই এম সরি, হুমায়রা এখানে আছে, একটা খারাপ কথা বলবো, কিছু মনে করবেন না। একটা ভার্জিন মেয়েকে রেপ করে আপনার সরি বলার মতো যদি ভারত আচরণ করে, উই ডোন্ট টেক দ্য শিট। এক, 2 নম্বর হলো দেখেন ভারতে আমি তাহলে কি দাঁড়ান আমি শেষ করি, আপনি লাভ দিয়েন না, ইউ হ্যাভ টু লিসেন। আমাদের এখানে বাংলাদেশ থেকে ওরা ভিসা দিল, ভিসা দেওয়ার পরে কিছু রিপোর্ট আসলো ভারতে বাংলাদেশি ট্যুরিস্টদের উপর ইভেন ডক্টররা অ্যাসল্ট করছে। হোয়াট ইজ দিস? আমরা ভারতে, বাংলাদেশে ভারতীয় যে অবৈধ লোকজন আছে এদেরকে তো আমাদের উচিত প্যাকেটবন্দি করে পাঠিয়ে দেয়া, অ্যারেস্ট করা, কারণ এরা কর দিচ্ছে না, আমার করের টাকায় ওরা এনজয় করতেছে। সেটা করছে না, এই জন্য তো বলছি সরকারকে উই মাস্ট টেক দেম ইনটু কাস্টডি, কারণ ওরা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আর ভারতের কথা যেটা বলছেন আপনি, গঙ্গা চুক্তি বা তিস্তার চুক্তি,
তিস্তা তো আমাদের চায়নার সাথে একটা এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পথে ওয়েট হয়েছে হ্যাঁ এই এগ্রিমেন্টটা হলে ভারত পানি তো চায়না থেকে আসবে না, আসবে তো ভারত থেকে। যেখান থেকে তিস্তা আসুক ব্যারেজ। যেখান থেকে আসুক ব্যারেজ করবে, সেটা আপনি আলাদা তিস্তা বিষয়। ব্যারেজের ওখানে জি, একটা জিনিস আপনার ফেটে যে চিকেন নেকটা আছে এটা স্ট্র্যাটেজিক্যালি বলি, চিকেন নেকটা যদি আপনি ঠিক মতো খেলতে পারে বাংলাদেশ, ভারত বাপ বাপ করে আসবে। ভারত এমনি তো দাওয়াত দেয় আপনি নাই। দেখেন নাই দাওয়াত তো এই জন্য দেয়া শুরু করছে, আপনি চুক্তিটা দেখেন নাই হওয়ার এরকম না, করে এটা কথা এটা বলে? ঠিক আছে আহমেদ ফেরদৌস ভাই, এটা না, তো আপনি- আপনার মতামত বা আপনার অভিমত, কিন্তু না, আমার না এটি তো ভাই, এটি আপনি যে লজিক্যালি আচ্ছা, বলবেন। ভাইয়া, আপনি এটি যে- বলেন তো, ভারত হ্যাঁ, থেকে দাওয়াত দেয়া শুরু আপনার কাছে করেছে। আপনার কাছে আসতে চাই, এত ভারত বিদ্বেষী কথা বলছেন, না, না, কিন্তু না, ভারত বিদ্বেষী কথা আমি বলছি একটু না, বলি একেবারেই না। না বলি একটু। আমরা দেখলাম যে ভারত বহুদিন ভিসা বন্ধ রেখেছিল, যেদিন ওপেন করা হলো সেদিনই 1,25,000 ভিসার আবেদন পড়েছে একদিনই। তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের যেতে চায়, তারা নানা প্রয়োজনে যেতে চায়। মানুষের ওই ফিলটা কি আপনারা বুঝতে পারেন যে ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আচ্ছা, ভালো থাকা উচিত? এখানে একটা মানে ওই মানুষরা এখানে- কি এই আমি ভারতের বলছি তো, অনুচর? ভারতের সাথে বাংলাদেশের এই যেই রিপোর্টটা আপনি বললেন যে এত মানুষ অ্যাপ্লিকেশন করেছে, সেটার কিন্তু কোনো ভ্যালিড কোনো প্রমাণ নাই। এইটা দুই একটা পত্রিকা এরকম বলেছে যে এত মানুষ অ্যাপ্লিকেশন করেছে। মানুষ অ্যাপ্লিকেশন করবে কারণ বাংলাদেশে ট্যুরিজমের অবস্থা খারাপ। এখান থেকে কক্সবাজার যাইতে যেই পয়সা খরচ হয় এর চেয়ে আমরা অনেক কেন কম চীন টাকায় যাচ্ছি না? ভারতকে boycott করি, অসুবিধা কোথায়? বলছি, আপনি আমাকে যদি বলতে দেন তাহলে আপনি বলছেন। যদি একাই প্রশ্ন একাই উত্তর দেন তাহলে আমি কথা না, বলতে না, আমি পারবো তো না। উত্তর দিচ্ছি, আমি দেখেন, প্রশ্নই করছি। ভারতকে তো আমি কোনোভাবেই, আমার প্রতিবেশী, আমার বাড়িতে যখন চিনি থাকে না, তেল থাকে না, তখন তো আমি প্রতিবেশীর কাছ থেকেই ধার করে আনি, আবার তারপর ফেরত দেই, তাই না? এটাই তো সম্পর্ক। কিন্তু আমার প্রতিবেশী খালি আমার থেকে নিয়েই যাবে, কিন্তু কখনো আমার প্রয়োজন হলে একটা ডিম চাইতে গেলে আমাকে দিবে না, এটা তো হয় না। আমরা কাঁচা হয়? মরিচ দিলো, আমি আপনার মরিচের সংকটে। সহজ হিসেবটা আমি বলছি, পাইপ দিয়ে তেল সমানে দিচ্ছে। সমানে দিতে হয় না, একই একই দিতে হয় না, কিন্তু অ্যাটলিস্ট অতটুকু কার্টেসি মেইনটেইন করতে হয়। এখন ভারতের যেই সমস্যাটা, আমি তো ভারত বিদ্বেষী হইতে চাই না। আমার পরিবারের বা আপনার পরিবারের এরকম অনেক সদস্যকে খুঁজে পাওয়া আমার যাবে একটা যে উত্তর ওনাকে অসুস্থ দেন। হইলে ভারতের আপনি চিকিৎসা বলবেন, করতে আপনি উত্তর দেবেন, উনি ওনারটা দিক। আপনাকে এই উত্তরটা দেয় আমি সরি বোন জি, একটা জি। মিনিট। আমরা 1 মিনিট পর পাবো সময়। আমাদের ভারত একসময় গরু রপ্তানি বন্ধ করে দিচ্ছিল না বাংলাদেশে, আল্লাহর রহমতে বাংলাদেশে সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে না? খুব ভালো। তা দেখেন, আপনি তো যেভাবে যেটা বলতে যাচ্ছি হ্যাঁ, যে ধরেন আমি আমার প্রয়োজনে তার কাছে যাব, তাদেরও অনেক লোক আছে আমাদের সময় দেশে নেই, চাকরি সময় করে, নেই। কিন্তু শেষ করুন। আমার সমস্যাটা হচ্ছে যে তারা সম্পর্ক রাখতে চায় আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী সমর্থকদের সাথে। জি। তারা সাধারণ বাংলাদেশিদের সাথে বাংলাদেশের স্বার্থে ওই বন্ধুত্ব বাংলাদেশের সাথে এখন সম্পর্ক তো আর তারা আওয়ামী লীগ যদি নাই, সে উপায়ও নেই, করতে- মানে ভারতের জন্য উপায় নেই। আপনি যে বললেন ভিসা ওপেন করেছে ফেব্রুয়ারিতে, তারা ভিসা ওপেন করেছে, আমরা ভারতীয়দের জি। জন্য ফেব্রুয়ারিতে ভিসা শেষ ওপেন করতে- করেছি, শেষ করতে কিন্তু হবে অনুর আপা। আমাদের জন্য এই ত্রিবেদী সাহেব জুন মাসে বাংলাদেশে আসার আগ পর্যন্ত ভিসা ওপেন করা হয় না। সমস্যাটা ভারত বাংলাদেশে না, সমস্যাটা হচ্ছে মোদি সরকারের সাম্রাজ্যবাদী। বাংলাদেশের প্রতি মনোভাবে। এখন আমি চায়নার সাথে জি। চুক্তি করে আসলাম শেষ করতে তিস্তা হবে ব্যারেজে, আপা, তখন শেষ আমাকে প্রশ্ন দিনে নয়। রাতে দাওয়াত দিচ্ছেন আপনি, অসংখ্য এটা তো ধন্যবাদ বন্ধুত্ব হইল আপনাকে না। হুমায়রা নুর আপা, আহমেদ ফেরদৌস ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক যারা ছিলেন শুনেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, শুভরাত্রি।